আসসালামু আলাইকুম সবাইকে। স্ত্রীর মৃত্যু রহস্য গল্পের 3 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। দুচালা ঘরটায় ঢুকতে একজনকে দেখে আমি আবারও হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমার হাত পা কাঁপা শুরু করেছে, আমার শরীর অনবরত ঘামতেছে। এটা কি করে সম্ভব? ও এখানে কিভাবে থাকতে পারে? আর কিছু না ভেবেই তাকে দেখা মাত্রই জুড়ে চিৎকার দিয়ে বলে ফেললাম, মহুয়া তুমি এখানে? মহিলাটি বলল, কে মহুয়া? আর আপনি কে? আপনি কার থেকে অনুমতি নিয়ে আমার ঘরে প্রবেশ করেছেন? আমি বললাম, মহুয়া তুমি বেঁচে আছো? তুমি এখানে আসলে কি করে? আর আমি যাকে দাফন করেছি তাহলে সে কে? চুপ করে আছো কেন মহুয়া? কিছু বলো। তুমি তো 5 দিন আগেই মারা গিয়েছিলে। আমি তো নিজের হাতে তোমাকে দাফন করেছি। তাহলে তুমি এখানে কিভাবে? কথাগুলো বলে আহিলের মার দিকে তাকিয়ে আছে রায়হান। মহিলাটি বলল, কি মহুয়া মহুয়া করছেন তখন থেকে? আমি রুশানের স্ত্রী মায়া, মহুয়া নয়। আমি আবার 5 দিন আগে মারা গেলাম কখন? 5 দিন আগে তো আমার স্বামী রুশান মারা গেছে। আপনার মাথা ঠিক আছে? একে তো আপনি কাউকে কিছু না বলে ঘরে চলে এসেছেন, আবার আমাকে মৃত ঘোষণা করছেন। আপনি কাকে না কাকে দাফন করেছেন সেটা তো আমার জানবার কথা নয়। আর আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন? কে আপনি? আমার এখানে কেন এসেছেন? কথাগুলো বলে রায়হানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আহিলের মা মায়া। আমি বললাম, দুঃখিত, আপনাকে দেখতে একদম আমার স্ত্রী মহুয়ার মতো। 5 দিন আগে আমার স্ত্রী মহুয়ার মৃত্যু হয়। ও দেখতে একদম আপনার মতো, শুধু ওর মুখের কোনো তিল ছিল না, যেটা আপনার মুখে আছে। তাই আপনাকে দেখার সাথে সাথে আমার মনে হচ্ছিল আপনি মহুয়া। আহিলের মা বলল, তা বুঝতে পারলাম, আমাকে দেখতে একদম আপনার মৃত স্ত্রী মহুয়ার মতো। কিন্তু আপনি কে? এখানে কেন এসেছেন সেটা তো বললেন না। আহিল বলল, আম্মু উনি আমাদের রায়হান কাকা, কিছুদিন হলো ইতালি থেকে দেশে ফিরেছে। 25 বছর পরে আজকে গ্রামে এসেছে। পথঘাট কিছু চিনতে পারছিলেন না, পরে আমাকে জিজ্ঞেস করছিল রুশানের বাড়িটা কোন দিকে। পরে ওনাকে জিজ্ঞেস করে জানতে পারি উনি তিশার বাবা রায়হান চৌধুরী, মানে আমার কাকা, যার কথা আব্বু প্রায় সব সময় বলতেন। তাই ওনাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। আহিলের মা বলল, ও উনি তাহলে তিশার বাবা? আহিল বলল, হুম। আহিল বলল, আচ্ছা ওনাকে খাটের উপর বসতে বলো, আমি ওনার জন্য নাস্তার ব্যবস্থা করি। বলেই দুচালা ঘর থেকে বেরিয়ে গেলেন মায়া। আহিল বলল, কাকা খাটের উপর বসেন আপনি, আমি আপনার জন্য গামছা নিয়ে আসছি। কি হচ্ছে এগুলো আমার সাথে? আমি তো পাগল হয়ে যাব। এত চাপা আমি আর নিতে পারছি না। প্রথমে মীরার মতো দেখতে মহিলা আর তিশা, এখন আবার মহুয়ার মতো দেখতে রুশানের স্ত্রী। এগুলো কি করে সম্ভব? মীরারটা না হয় মেনে নিলাম যে কোনো না কোনো ভাবে বেঁচে গেছে, কিন্তু মহুয়া, যাকে আমি নিজের হাতে দাফন করেছি, সে কি করে জীবিত থাকতে পারে? একজনের সাথে এরকম হলেও হয়তো ভাবতাম, কিন্তু মীরা মহুয়া দুজনেই ডাবল। আমি আর কিছু ভাবতে পারছি না। আমাকে যত দ্রুত সম্ভব এখানে যে উদ্দেশ্যে এসেছি সেটা করে ফেলতে হবে। তারপর ঢাকা ফিরে গিয়ে এই মীরা আর তিশার ব্যবস্থা করব। সাথে রুশানের জন্য রুশানের স্ত্রী মায়া ও আহিলকেও শাস্তি পেতে হবে। আমাকে এখন আমার পুরনো ঘরে প্রবেশ করতে হবে, কিন্তু চাবি তো নেই। তালাটা ভেঙে তারপর ঘরে ঢুকতে হবে। আমার এসব চিন্তার মাঝে দুচালা ঘরে আহিল আসে হাত গামছা নিয়ে। তারপর বলল, কাকা নিন, আপনার শরীরটা মুছে নিন, না হলে সর্দি লাগতে পারে। আহিলের কাছ থেকে গামছাটা নিয়ে শরীর মুছতে মুছতে আহিলকে বললাম, আমাকে একটা হাতুড়ি আর একটা কোদালের ব্যবস্থা করে দিতে পারবে? আহিল বলল, হাতুড়ি আর কোদাল দিয়ে কি করবেন আপনি? আমি বললাম, আমার ঘরে ঢুকবো। চাবিটা আমার কাছে নেই, সেই কবেই হারিয়ে ফেলেছি। তাই তালাটা ভাঙতে হবে, হাতুড়ি লাগবে। আর আমার ঘরে মাটির নিচে আমার কিছু জিনিসপত্র লুকিয়ে রেখেছিলাম, ওগুলো নিচ থেকে উঠিয়ে আমার সাথে নিয়ে যাব। আহিল বলল, আচ্ছা তাহলে আপনি একটু অপেক্ষা করুন, আমি হাতুড়ি আর কোদালের ব্যবস্থা করছি। কথাগুলো বলে আবারও দুচালা ঘর থেকে বেরিয়ে যায় আহিল। এরই মধ্যে আবারও আহিল চলে আসে হাতে হাতুড়ি আর কোদাল নিয়ে। আমিও দুচালা ঘর থেকে বেরিয়ে আমার ঘরের সামনে আসি। তারপর আহিলের হাত থেকে হাতুড়ি নিয়ে তালার মতো কয়েকটি আঘাত করতেই তালা খুলে যায়। তালা খোলার সাথে সাথে আহিলের হাত থেকে কোদাল নিয়ে আমি ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেই। আহিল বলল, কি হলো কাকা, দরজা বন্ধ করলেন কেন? আমিও আপনাকে সাহায্য করি মাটি খুঁড়তে। দরজার বাইরে দাঁড়িয়ে রায়হানের উদ্দেশ্যে কথাগুলো বলছে আহিল। আমি বললাম, না, আমার তোমার কোনো সাহায্যের প্রয়োজন নেই, আমি নিজে মাটি খুঁড়তে পারবো। তুমি এখান থেকে চলে যাও, আমি কাজ শেষ হলে তোমাকে আবার ডেকে নেব। আহিল বলল, কাকা রুমে তো লাইটেরও মনে হয় ব্যবস্থা নেই, আপনি হাতে পায়ে চোট পেতে পারেন। আমি লাইটার নিয়ে আসছি, আপনি অপেক্ষা করুন। আমি বললাম, না, তার কোনো দরকার নেই, আমার ফোনের ফ্ল্যাশ দিয়ে আমি কাজ করতে পারবো, তুমি এখন আসতে পারো এখান থেকে। আহিল বলল, আচ্ছা তাহলে আমি এখন চলে যাচ্ছি, আপনার কাজ শেষ হলে আমাকে ডাক দিয়েন, আমি চলে আসবো। বলে আহিল চলে যায় রায়হানের ঘরের সামনে থেকে। আমি ফোনের লাইটটা চালিয়ে ঘরের সুইচ বোর্ডের দিকে এগিয়ে গিয়ে সুইচ টিপতেই পুরো রুম আলোকিত হয়ে উঠলো। পুরোনো দিনের লাল বাতিগুলো রুমে লাগানো ছিল, কিন্তু এতদিন পর্যন্ত কিভাবে ভালো ছিল আল্লাহ জানে। পুরো রুমের অবস্থা একদম নাজেহাল, মাকড়াসার জাল ধুলোবালি দিয়ে ভরপুর। আর বিছানার চাদরে রক্তের দাগ শুকিয়ে একদম খারাপ হয়ে গেছে। আমি আর দেরি না করে ঘরের মাঝ বরাবর এসে মাটি খুঁড়তে শুরু করলাম। প্রায় 2 ঘন্টা মাটি খুঁড়তে খুঁড়তে আমি ক্লান্ত। তারপর আরো 1 ঘন্টা মাটি খোঁড়ার পর মাটি খোঁড়া শেষ হলো।
এটা কি করে সম্ভব? মীরার লাশের এখনো কিছুই হয়নি। 25 বছরে তো লাশ একদম মাটির সাথে মিশে যাওয়ার কথা। তো এখানে তো আমি যে প্লাস্টিকের ব্যাগের মতো ঢুকিয়ে মাটি চাপা দিয়েছিলাম সেই ব্যাগ এখনো আগের মতোই আছে, শুধু একটু একটু ফুটো হয়েছে আর মাটিতে ভরে আছে। আমি কোনো মতো শরীরের সর্বশক্তি দিয়ে প্লাস্টিকের ব্যাগ সহ মীরার লাশটিকে উপরে তুললাম। তারপর প্লাস্টিকের ব্যাগটি খোলার সাথে সাথে আমি অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলাম। ব্যাগের ভিতরে একটি শাড়ি পরানো পুতুল, যা দেখে আমার শরীর কাঁপছে। এটা কি করে সম্ভব? মীরার লাশের জায়গায় এখানে পুতুলকে রাখলো রুশান। নিশ্চয়ই ও মীরাকে বাঁচিয়েছিল, না হলে মীরা বেঁচে গেল কিভাবে? এখন তাড়াতাড়ি ব্যাগটা আবার মাটিতে পুঁতে ফেলতে হবে, যদি আহিল বা মায়া দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে। সময় নষ্ট না করে আমি আবারও পুতুলটা মাটিতে পুঁতে ফেললাম। এর মতো আহিল 2বারের বেশি এসে জিজ্ঞেস করছিল আমার কাজ হয়েছে কিনা। অনেক কষ্টে আবার মাটিগুলো ঠিকভাবে পুতুলটির উপর রেখে ঘর থেকে বের হয়ে আসি এবং আহিলের থেকে চেয়ে নতুন আরো একটা তালা লাগিয়ে আসি, আর চাবিটা আগের বারের মতো এইবারও আমার সাথে নিয়ে যাব। আমি বললাম, আহিল, আমি এখন ঢাকায় ফিরে যাব, আমার কাজ হয়ে গিয়েছে, আর এই ঘরের ভিতর আমি ছাড়া অন্য কেউ যেন ঢুকতে না পারে। আহিল বলল, কাকা আপনি আসলেন কিছুক্ষণ আগে, আর এখন ওই চলে যাবেন? আপনি তো এখন পর্যন্ত নাস্তাও করেননি। আম্মু আপনার জন্য তখন ওই 2 ঘরে নাস্তা রেখে গেছে, আপনি অন্তত নাস্তাটা খেয়ে যান। আর আপনার শরীরে আর কাপড়ে অনেক মাটি লেগে আছে, এই অবস্থায় আপনি ঢাকা যাবেন? কালকে সকালে যান, আমিও আপনার সাথে যাব, আমার একটা চাকরির জন্য। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কালকে সকালে যাব। তুমি কিসের চাকরির জন্য ঢাকা যাবে? আহিল বলল, এতদিন তো বাবা ছিল, আমার কোনো কাজ করতে হয় নাই পড়াশোনা ছাড়া। আলহামদুলিল্লাহ আমার পড়াশোনা এখন শেষ, তাই একটা চাকরির জন্য কালকে এমনিতেই ঢাকা যেতাম। আমি বললাম, ও ঢাকা গিয়ে থাকবে কার কাছে? আহিল বলল, বন্ধুর বাসায়, পরে একটা চাকরি পেলে নিজের রুম নিয়ে নিব। আমি বললাম, আমি থাকতে তুমি বন্ধুর বাসায় থাকবে? আমার সাথে কালকে চলো, তুমি আমার বাসায় থাকবে এখন থেকে, আর আমি তোমাকে চাকরির ব্যবস্থা করে দেব। আহিল বলল, ঠিক আছে কাকা, আপনি আগে কলপারে এসে ফ্রেশ হন, আর আমি আপনার জন্য কাপড় নিয়ে আসছি। গাড়ির জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি প্রায় 30 মিনিট, এখনো একটা গাড়ি আসার কোনো নাম নেই। আমার সাথে আহিলও আছে, ওকে এনেছি আমার নিরাপত্তার জন্য। আহিল থাকলে মীরা আর তিশা আমার ক্ষতি করার জন্য আমার ক্ষতি করতে চাইলেও 10 বার ভাববে, নয়তো একা বাসায় ওরা মা মেয়ে মিলে আমাকে মেরে ফেলবে। আহিল বলল, কাকা গাড়ি আসছে, তাড়াতাড়ি উঠে পড়েন, নয়তো গাড়ি আবার চলে যাবে। আমি বললাম, তুমি ওঠো, আমিও উঠছি। বাসায় আসার সাথে সাথে আমি তিশাকে আহিলকে গেস্ট রুম দেখিয়ে দেওয়ার জন্য বলে ছাদে চলে আসলাম। আমার মাথায় একটা কথা ঘুরছে, এটা যদি মীরা হয়ে থাকে তাহলে তিশা তো আমার মেয়ে নাকি রোশানের মেয়ে? আমাকে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতেই হবে। ও যদি আমার মেয়ে হয়ে থাকে তাহলে ওকে আমি কি করে পাচার করে দিব? না, আমার যে কোনো ভাবে হোক জানতে হবে তিশা আমার মেয়ে কিনা। ও যদি আমার মেয়ে হয়ে থাকে তাহলে আমি ওকে কিছুতেই পাচার করতে পারবো না। কিন্তু কিভাবে জানবো আমার মেয়ে নাকি রোশানের? এরই মধ্যে আমার মুঠোফোনটি বেজে ওঠে। ওপাশ থেকে বলল, হ্যালো স্যার, আপনি না বলেছিলেন আপনার কাছে একটা মেয়ে আছে? কালকে কিন্তু মেয়েটা লাগবে, পরের দিন ওকে দেশের বাইরে পাচার করে দেওয়া হবে। আর ডাইনাম্যাম কল করেছিল, আপনার টাকা পাঠিয়েছে নাকি আপনার ব্যাংক অ্যাকাউন্টে? আমি বললাম, আচ্ছা আমি দেখছি, তুমি এখন কল রাখো, কালকের মতো মেয়ে পৌঁছে যাবে তোমার অফিসে, আর ম্যামকে আমার তরফ থেকে সালাম দিও। ওপাশ থেকে বলল, আচ্ছা স্যার, ভালো থাকবেন, বলেই ফোনটা কেটে দিল রাজীব। আমি মনে মনে ভাবছি, আমি এখন কি করব? আমার হাতে সময়ও খুব কম, এর মধ্যেই কি করে জানবো ও আমার মেয়ে নাকি রোশানের? রায়হান আর রাজীবের কথা শুনে কেউ হাসছে আর বলছে, আমি তোমার সালাম গ্রহণ করলাম না রায়হান। হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছি অনেকটা সময় ধরে, আমার সাথে তিশা আর আহিলও ছিল। ওদেরকে আমি বাড়ি চলে যেতে বলেছি, এতক্ষণে মনে হয় বাড়িতে চলেও গেছে। ডিএনএ টেস্টের রিপোর্ট আসতে আর কতক্ষণ জানি লাগবে। আজকে আবার মেয়ে দিতে হবে রাজীবকে, এখন তাড়াতাড়ি ডিএনএ রিপোর্টটা আসলেই হয়। আজ খুব সকাল সকাল রায়হানের ঘুম ভেঙে গেল, তাই তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিচে এসেছে ডাইনিং টেবিলে। আসতেই দেখে তিশা আর আহিল টেবিলে বসে নাস্তা করছে, তাদেরকে নাস্তা পরিবেশন করছে মীরা। সময় নষ্ট না করে রায়হানও গিয়ে তাদের পাশে বসে পড়লো। রায়হান উসখুস করছে কিভাবে বলা যায়। তিশা বলল, আপনি আব্বু কিছু বলবেন? আমি বললাম, মা, আমার শরীরটা আসলে ভালো নাই, তাই ওইদিন হাসপাতালে গিয়েছিলাম। ডাক্তার বলেছেন আমার শরীরে রক্ত শূন্যতা, তাই এখন রক্ত দিতে হবে। ব্লাড ব্যাংকে গিয়েছিলাম, কিন্তু ওখানে আমার গ্রুপের কোনো রক্ত নেই। তিশা বলল, ও আব্বু, আপনি চাইলে আমার রক্ত দিতে পারি, আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। আমি বললাম, আমারও তো ও পজিটিভ। তাহলে নাস্তা শেষ করে রেডি হয়ে নিচে এসো, আমরা হাসপাতালে যাব। আহিল, তুমিও আমাদের সাথে যাবে, আমার আসতে একটু দেরি হবে, তুমি তিশাকে নিয়ে বাড়িতে চলে আসবে। বাড়িতে এসে তুমি আবার রেডি হয়ে চাকরির ইন্টারভিউর জন্য বেরিয়ে পড়বে। আমি তোমার হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিয়েছি, ওখানে গিয়ে শুধু আমার নাম বলবে, তাহলেই হবে। আহিল বলল, আচ্ছা কাকা। তিশা বলল, আব্বু, আপনি না আমাকে আপনার বন্ধুর অফিসে চাকরির জন্য নিয়ে যাবেন বলেছিলেন, কখন নিয়ে যাবেন? আমি বললাম, আমি আগে হাসপাতাল থেকে আসি, তারপর না হয় তোমাকে নিয়ে বের হব। তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, আমি এখানে বসে আছি। বলার সাথে সাথেই আহিল আর তিশা যার যার রুমে চলে যায়। মীরা বলল, তোমার আবার কি হলো হঠাৎ করে? শরীর খারাপ হলো কখন? আমার তো দেখে মনে হচ্ছে তুমি একদম ঠিক হয়ে আছো। কিছুটা বিরক্তি নিয়ে মীরার দিকে তাকিয়ে আমি বললাম, শরীরের রক্ত শূন্যতা কি আমাকে দেখলে বুঝবে? আজব, আমার শরীর খারাপ নাকি ভালো তা দিয়ে তুমি কি করবে? এখানে আসার পরে আমার সাথে ভালোভাবে কথা বলেছো, এখন আসছো আমার অসুস্থতার উপর আঙ্গুল তুলতে। এই সাত সকালে এত সাজগোজ করেছো কেন? তুমি কি কোথাও বের হবে নাকি?
মীরা বলল, আমার একটা বন্ধুর সাথে দেখা করার জন্য একটু বের হব। আমি বললাম, কোন বন্ধু, রুশান নাকি? মীরা বলল, রুশান কেন হবে? রুশান ছাড়া কি আর কেউ নেই? আমি বললাম, তা থাকতেই পারে, কিন্তু তোমার মতো মহিলার সাথে দেখা করতে অ্যাটলিস্ট রুশান ছাড়া আর কেউ হতে পারে না। মীরা বলল, তুমি কিন্তু আমাকে অপমান করছো। আমি বললাম, 25 বছর আগে তুমি আমার সাথে ঠিক এমনটাই করেছিলে। মীরা বলল, আগের কথা টেনে কোনো লাভ নেই। তুমি যে আমার সাথে খুব ভালো কিছু করেছো তা কিন্তু নয়। যদি রুশান ঠিক টাইমে তার কথা শেষ করতে না দিয়ে আমি বললাম, যে বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছ এটা জানো না যে তোমার বন্ধু আর দুনিয়াতে নেই? মীরা বলল, জানি। মুহুয়া যেদিন মারা গেছিল ওই দিন নাকি ঢাকায় আসার পথে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমি বললাম, তুমি জানলে কি করে? রুশান যে আর বেঁচে নেই? মীরা বলল, কিছুক্ষণ আগে নাস্তা করার সময় আহিল আমাকে বলল। আমি কিছু বলতে যাব তার আগেই আহিল আর তিশা এসে হাজির, তাই আর টাইম না ওয়েস্ট করে বেরিয়ে পড়লাম। গাড়ির সামনে এসে তিশাকে গাড়িতে ঢুকতে বলে আমি আহিলকে থামতে বললাম। আমি বললাম, আহিল, তোমার আব্বুর মৃত্যু নিয়ে কি এখন নাস্তা করার সময় কথা বলেছ? আহিল বলল, না কাকা, কাকিমা আমাকে জিজ্ঞেস করেছিল যে তোমার আব্বু মারা গেল কিভাবে। আপনি নাকি কাকিমাকে বলেছেন আব্বুর মৃত্যুর ব্যাপারে? কিছু হয়েছে কাকা? আমি বললাম, না কিছু না, তুমি গাড়িতে উঠে বসো। মীরা আমাকে বলেছে আহিল নাকি রুশানের মৃত্যুর কথা ওকে বলেছে, আবার আহিলের কাছে বলেছে আমি নাকি বলেছি ওকে রুশানের মৃত্যুর ব্যাপারে। ও মিথ্যা কথা কেন বলছে? কোনোভাবে কি রুশানের মৃত্যুর পিছনে মীরার কোনো হাত আছে?